আজকে আমরা অ্যাসিড খাত চ্যাপ্টারের একটা নতুন বিষয় শুরু করতে চলেছি, সেটা হলো অক্সাইড। তো আমরা এখানে বিভিন্ন প্রকার অক্সাইড সম্পর্কে জানবো এবং তাদের বেশ কিছু উদাহরণ তোমাদের আমি দেখিয়ে দেবো। তোমরা সেগুলো বাড়িতে ভালো করে অভ্যাস করবে। আর এর আগে আমরা অ্যাসিড খাত লবণে অনেক কিছুই পড়ে ফেলেছি। যাই হোক, আমরা এবার অক্সাইড যে অংশটা আছে সেটা আমরা শুরু করি। তো প্রথম হচ্ছে অক্সাইড কি জিনিস। অক্সাইড হলো, অক্সাইড মানে বুঝতে পারছি এর ভিতরে অক্সিজেন মাস্ট থাকতেই হবে। তো অক্সিজেন অক্সাইড যে যৌগ হবে, অক্সাইড যারা হবে তারা অক্সিজেন ধাতু, অধাতু বা ধাতু বলব, এদের সাথে যুক্ত হয়ে অক্সিজেন প্লাস ধাতু, অধাতু বা ধাতু কল্পের সাথে যুক্ত হয়ে একটা দ্বি যৌগ গঠন করে। এরা মিলে যৌগ তৈরি হতে বলা হচ্ছে দ্বি যৌগ, মানে দুটো কম্পোনেন্ট থাকবে প্রধানত, তাদের আমরা বলছি অক্সাইড। তাহলে অক্সিজেন বিভিন্ন ধাতু, অধাতু এবং ধাতু কল্পের সঙ্গে যুক্ত হয়ে যে দ্বিযৌগ গঠন করে এবং যেখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক ধর্ম দেখা যায়, ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মক ধর্ম প্রদর্শন করে হচ্ছে অক্সিজেন। তো এদের আমরা অক্সাইড বলে ডাকছি। তো অক্সাইড বিভিন্ন প্রকারের হয়, সেই প্রকারভেদগুলো আমরা এবার আসি। আমরা একে একে প্রকারভেদগুলো পড়বো, দিয়ে তার সঙ্গে উদাহরণে চলে যাব। প্রথম চলে আসছে 1 নম্বর আম্লিক অক্সাইড। নামে বুঝতে পারছি এদের অম্ল ধর্ম আছে, এরা হলো আম্লিক অক্সাইড। এরা প্রধানত অধাতব যে অক্সাইডগুলো তারা আম্লিক অক্সাইড, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এরা প্রত্যেকেই হচ্ছে আম্লিক অক্সাইডের উদাহরণ হিসাবে এদের আমরা বলতে পারি। তো এরা কি করে? এরা এই অক্সাইডরা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় 1 নম্বর ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে, লবণ প্লাস জল উৎপন্ন করবে। আর 2 নম্বর এদের জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির হবে। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড হলে হবে কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, তারপরে পাইরোসালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, এগুলো উৎপন্ন হবে। যেমন যেমন যদি বলি কার্বন ডাইঅক্সাইড যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তাহলে একটা লবণ উৎপন্ন করবে, সোডিয়াম কার্বনেট প্লাস জল। তাহলে লবণ জল উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড। এখানে আমরা 2 দিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে দিলে আমাদের Na2CO3, অক্সিজেন বাদিকেও এখানে 4টে আছে, জল মিশে ব্যালেন্স হয়ে গেল। তাহলে অ্যাসিড আবার কার্বন ডাইঅক্সাইড যদি জল যোগ করি তাহলে যে অ্যাসিডটা পাই সেটা হচ্ছে অম্ল ধর্ম H2CO3 কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে আম্লিক অক্সাইডরা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করবে এবং জলীয় দ্রবণ যদি নিই অ্যাসিডের, তাহলে সেটা অম্ল ধর্ম প্রকাশ করবে বা অ্যাসিড পাওয়া যাবে। এরপর চলে আসে 2 নম্বর
ক্ষারকীয় অক্সাইড। তাহলে এরা প্রধানত হচ্ছে অধাতব অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড। পরেরটা তাহলে আম্লিক অক্সাইড শিখে গেলাম। ক্ষারকীয় অক্সাইড মানে জানা হচ্ছে ধাতব অক্সাইড, যেমন ধরে বললাম সোডিয়াম অক্সাইড বলা যেতে পারে, যে কোনো ক্ষারকীয় অক্সাইড, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, করে লবণ জল উৎপন্ন করে। আর জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয়, যেমন সোডিয়াম অক্সাইড যদি এর সঙ্গে যদি অ্যাসিড বিক্রিয়া করে HCl, তাহলে যে 2NaCl প্লাস জল। দেখতেই পাচ্ছি এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা HCl এর সঙ্গে ক্লোরাইড লবণ পাবো, জল পাবো। আর এই যদি জলীয় দ্রবণ নিই, আমি একটা করে উদাহরণ দিচ্ছি, তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে, তাহলে সেটা উৎপন্ন হবে ক্ষার। NaOH একটা ক্ষার আমরা জানি। তাহলে ক্ষারকীয় অক্সাইডরা সাধারণত ধাতব অক্সাইড, এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে এবং জলীয় দ্রবণ নিলে এটা ক্ষার উৎপন্ন হয়। এটা তাহলে আম্লিক অক্সাইড বললাম, ক্ষারকীয়। 3 নম্বর চলে আসি প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড মানে এরা অ্যাসিড ক্ষার কোনো কিছুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারবে না। যেমন প্রশম অক্সাইড হচ্ছে জল, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলো হচ্ছে প্রশম অক্সাইডের উদাহরণ। ঠিক আছে, তাহলে এরা হলো প্রশম অক্সাইড। এরা অ্যাসিড ক্ষার কোনো কিছুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে লবণ জল উৎপন্ন করে না, বা আম্ল বা ক্ষার ধর্ম কোনোটাই দেখায় না। এরা প্রশম অবস্থায় থাকে, সেই জন্য এদের নাম হচ্ছে প্রশম অক্সাইড। একটু দেখা যাচ্ছে না মনে হচ্ছে, অসুবিধা হচ্ছে, লাইটটা একটু সমস্যা। ঠিক আছে, ঠিক করে দিন। এরপর চলে আসি 4 নম্বর উভধর্মী অক্সাইড। প্রকারভেদে 4 নম্বরে কি হলো উভধর্মী অক্সাইড। নামে বুঝতে পারছি উভধর্মী মানে আম্লিক এবং ক্ষারীয় দুটো ধর্মই এদের বর্তমান থাকবে। আম্লিক এবং ক্ষারীয় দুটো ধর্মই বর্তমান থাকবে, মানে এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করতে পারে। উদাহরণ যেমন বলি জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, প্লাম্বাম অক্সাইড, স্ট্যানাস অক্সাইড, এইগুলো প্রত্যেকটাই হচ্ছে আমরা বেরিলিয়াম অক্সাইডও বলা যেতে পারে এর মধ্যে। তো এরা প্রত্যেকেই হচ্ছে বেরিলিয়াম অক্সাইডটা লিখে দিই, বেরিলিয়াম অক্সাইড এর প্রত্যেকেই হচ্ছে উভধর্মী। এরা অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়াতেই লবণ জল উৎপন্ন করতে পারে। যেমন জিঙ্ক অক্সাইড যদি অ্যাসিডের সঙ্গে করে তাহলে ZnCl2 জিঙ্ক ক্লোরাইড লবণ জল। আবার জিঙ্ক অক্সাইড যদি NaOH এর সাথে করে তাহলে সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 প্লাস জল উৎপন্ন করবে। সোডিয়াম জিঙ্কেট ব্যালেন্স কমেন্ট করে দেখিনি, মানে 2 যদি দিই 2 বসানো 4 হচ্ছে কাটাকুটি করলে তো অবশ্যই একই জিনিস চলে আসবে। 2 বসিয়ে দিলেই ঝামেলা উঠে যাবে। আসছে আমি দেখে নাও তোমাদের সঙ্গে। হাইড্রোজেন Na2 মিলেছে, Zn ঠিক আছে, O2 ঠিক আছে, আর হ্যাঁ ঠিক আছে। এটা একটা হলো। এবারে একটা যদি দেখি ধরো বললাম Al2O3, এটার সঙ্গে বললাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবো H2SO, তাহলে হবে অ্যালুমিনিয়াম সালফেট
এটা একটা জোড়া উদাহরণ হলো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ জল। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড যদি NaOH এর সাথে বিক্রিয়া করে তাহলে এখানে জল লাগে, বিক্রিয়া আমি লিখে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে হবে NaAlO2 সোডিয়াম অ্যালুমিনেট প্লাস জল, সোডিয়াম অ্যালুমিনেট প্লাস জল উৎপন্ন হচ্ছে NaAlO2 প্লাস জল। তোমরা ব্যালেন্সটা করবে, ব্যালেন্স করে দিবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট সোডিয়াম জিঙ্কেট আমরা পেয়ে গেলাম। ব্যালেন্স করতে গেলে এখানে একটা 2 বসিয়ে দাও, 2 বসিয়ে দেখো কি আসে। 2 বসালে আমি জাস্ট করে দেখি কি আসে। 2 বসালে তাহলে আসছে এখানে আমরা 2 বসালে অক্সিজেন তাহলে হলো মনে হয় মিলে গেল। Na দুটো হলো অক্সিজেন এখানে 2 3 এ 5 আছে, তাহলে 2 3 4 এ 5 হাইড্রোজেন মিলে গেছে, অ্যালুমিনিয়াম ব্যালেন্স করে দিলাম। তাহলে এইভাবে আমরা দুটো উদাহরণ দেখলাম যেখানে উপধর্মী অক্সাইড পেয়ে গেলাম। তাহলে উপধর্মী অক্সাইড কি অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করতে পারে। এরপর চলে আসি পার অক্সাইড। এরপর চলে আসি আমরা 5 পার অক্সাইড। কিছু কিছু মৌল আছে যারা অধিক সংখ্যক অক্সিজেন, যতগুলো তারা অক্সিজেন গ্রহণ করতে পারে তার থেকে বেশি সংখ্যক অক্সিজেন তারা যৌগে রেখে পার অক্সাইড গঠন করে, এবং এদের মধ্যে মনে রাখতে হবে পার অক্সি বন্ধন থাকবে। পার অক্সি বন্ধন যেখানে থাকবে সেটাই হচ্ছে পার অক্সাইড। পার অক্সি বন্ধন এরকম লিখতে হবে, দুটো অক্সিজেন থাকবে তাহলে পার অক্সি বন্ধন থাকতে হবে। যেমন ধরো বললাম বেরিয়াম পার অক্সাইড BaO, তাহলে কেমন গঠন? বেরিয়াম অক্সিজেন। সোডিয়াম পার অক্সাইড Na2O2, কেমন গঠন? সোডিয়াম অক্সিজেন অক্সিজেন সোডিয়াম, স্ট্রেট লাইন আছে। তাহলে এটা দেখতে পাচ্ছি এখানে পার অক্সি বন্ধন আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পার অক্সাইড পেয়ে গেলাম। তাহলে যাদের মধ্যে কোন একটা মৌলের পরমাণু যতগুলো অক্সিজেন গ্রহণ করতে পারে তার থেকে অধিক সংখ্যক অক্সিজেন থাকবে, অধিক সংখ্যক অক্সিজেন যুক্ত হবে, গিয়ে উৎপন্ন করবে পার অক্সাইড। ওকে, ঠিকঠাকই দেখা যাচ্ছে। এরপর চলে যাই পার অক্সাইডের পর আমরা চলে যাব সুপার অক্সাইড। নেক্সট তাহলে আমরা কি কি শিখে নিলাম? আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, প্রশম অক্সাইড। আচ্ছা, এক মিনিট অপেক্ষা করো, ফোন এসেছে। তাহলে আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, প্রশম অক্সাইড, উপধর্মী অক্সাইড, আর হচ্ছে পার অক্সাইড শিখলাম। এবার করব সুপার অক্সাইড। তো সুপার অক্সাইড কারা? যাদের মধ্যে সুপার অক্সাইড আয়ন বর্তমান, এদের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা সুপার অক্সাইড হচ্ছে O2 মাইনাস, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে হাফ, 1/2 অবস্থায় অবস্থান করে। তো এদের আমরা বলবো সুপার অক্সাইড। যেমন বললাম ধরো KO2, পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড হতে পারে, রুবিডিয়াম সুপার অক্সাইড হতে পারে, রুবিডিয়াম সুপার অক্সাইড হতে পারে, সিজিয়াম সুপার অক্সাইড হতে পারে। তো এর প্রত্যেকেই এদের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে, এদের প্রত্যেকটার ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা, অক্সিজেন দেখো পটাশিয়াম প্লাস হাফ প্লাস 1
তাহলে অক্সিজেন তাহলে কত হতে হবে, প্রত্যেকটাকে -1/2 করে হতে হবে, তবেই পুরোটা 0 হবে। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2 করে। প্রত্যেকটার ক্ষেত্রে সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2। এটা অপেক্ষা করো পারি। তাহলে আমরা এই অবধি আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, প্রশম অক্সাইড, পার অক্সাইড, উভধর্মী অক্সাইড, সুপার অক্সাইড, আমরা 6খানা অক্সাইড শিখে ফেলেছি। এরপর চলে যাব সাব অক্সাইড। অপেক্ষা করুন। সাব অক্সাইড কারা? যাদের ক্ষেত্রে, যাদের অণুতে কিছু কিছু যৌগ হয় যেখানে অক্সিজেনের সংখ্যাটা তুলনামূলক কম থাকে। যেমন কার্বনের সাব অক্সাইড C3O2, কার্বনের সাব অক্সাইড হচ্ছে C3O2। লেখা যাক সাব অক্সাইড, যাদের ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যাটা তুলনামূলক কম, যেমন একটা বললাম C3O2, কার্বন সাব অক্সাইড। তাহলে এখানে কার্বন সাব অক্সাইডের ক্ষেত্রে কার্বন সাব অক্সাইডের সঙ্গে কি বলবেন? কার্বন সাব অক্সাইড। আমি কতগুলো আউট অফ সিলেবাস একটা অক্সাইড করিয়ে দিচ্ছি, তাও তোমরা ভালো করে দেখে নেবে। তোমাদের রেফারেন্স বই বা যে বই ফলো করো না কেন সেটা দেখবে, সেখানে যদি থাকে ভালো, মানে এখান থেকে দেখে নেবে। এখানে গঠন দেখানো 3টে কার্বন, কার্বনের 4টে করে বন্ধনই হয়, এগুলো প্রত্যেকে 4টে করে, আর অক্সিজেনের 2টো, দেখো মিলে গেল। কার্বনের যদি তো 4, তাহলে এদিকে 2টো বন্ধন, এদিকে 2টো বন্ধন, এরও 4টে, এরও 4টে, অক্সিজেনের যদি তা 2, তাহলে এখানে অক্সিজেনের যদি তা 2 হবে। কিন্তু যতগুলো, যেমন কার্বন ডাই অক্সাইড যেমন হয়, একটা আম্লিক অক্সাইড পেয়ে গেছি আগে আমরা, কার্বন সাব অক্সাইড হচ্ছে একটা অক্সাইড, কার্বনেরই অক্সাইড, যেটা কার্বন সাব অক্সাইড, যেটা হচ্ছে আমাদের সাব অক্সাইডের অন্তর্ভুক্ত। এরপর চলে আসি আমরা, এর পরবর্তী যাব মিশ্র অক্সাইড, যেখানে 2খানা অক্সাইড মিলেমিশে একসঙ্গে অবস্থান করবে। মিশ্র অক্সাইড, যেখানে একাধিক অক্সাইড, যেমন ফেরাসোফেরিক অক্সাইড, ফেরাসোফেরিক নামে বুঝতে পারছি, ফেরাস অক্সাইড প্লাস ফেরিক অক্সাইড, দুটো অক্সাইড, মানে Fe3O4। এটার ভিতরে কি কি আছে? ফেরাস অক্সাইড FeO প্লাস Fe2O3, ফেরাসোফেরিক, ফেরাস এবং ফেরিক, তার নাম হলো ফেরাসোফেরিক অক্সাইড। আর একটা হয় রেড লেড, হচ্ছে Pb3O4, লেডের একটা অক্সাইড, লেড অক্সাইড হয়, প্লাম্বাম অক্সাইড হয়। তো এখানে রেড লেডের ক্ষেত্রে Pb3O4 যেটা, সেখানে এর ভেতরে দুটো অক্সাইড থাকে, একটা হচ্ছে PbO, একটা হচ্ছে PbO। এটা দেখতেই পাচ্ছি, প্রথমটা দুটো থাকবে আর দ্বিতীয়টা একটা থাকবে। প্রথমটা দুটো, কারণ 3টে পিবি, তাহলে 2 যদি বসাই তাহলে এটাকে ভাঙবে, আমরা দুটো পাবো, দুটো PbO পাবো, একটা PbO পাবো। তাহলে এর ভিতরে দুটো উদাহরণ দিলাম মিশ্র অক্সাইডের ক্ষেত্রে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অক্সাইডের শ্রেণীবিভাগ। তাহলে প্রথম দেখলাম আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইডরা হলো অধাতব অক্সাইড, এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে। ক্ষারকীয় অক্সাইড দেখলাম, যারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল করে। প্রশম দেখলাম, কিছুই পারে না করতে। তারপরে দেখলাম আমাদের উভধর্মী অক্সাইড, অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে।
তারপরে দেখলাম পার অক্সাইড, মানে যেখানে পার অক্সি বন্ধন থাকবে এবং অক্সিজেনের সংখ্যা যতগুলো থাকে তার থেকে বেশি থাকতে পারে। তারপরে দেখলাম হচ্ছে আমরা সুপার অক্সাইড, যেখানে আমাদের সুপার অক্সাইড আয়ন থাকবে যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। সাব অক্সাইড দেখলাম যেখানে তুলনামূলক কম থাকবে অক্সিজেনের সংখ্যা, আর যদি তা হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে -2ই থাকলো। আর মিশ্র অক্সাইড হচ্ছে যেখানে একাধিক অক্সাইড মিশ্রিতভাবে অবস্থান করে, জুড়ে গিয়ে অবস্থান করে। দুটো উদাহরণ দিলাম, সেটা হচ্ছে মিশ্র অক্সাইড। এই হচ্ছে অক্সাইডের শ্রেণীবিভাগ। তো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম 4টে আছে, তো বাকিগুলো তোমরা করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই পরবর্তী অংশে আমরা চলে যাব আমাদের লবণ। আমরা অ্যাসিড ক্ষার পড়ে ফেলেছি, এরপর আমরা যেটা শুরু করব পরবর্তী অংশে চলে যাব আমাদের লবণ দিয়ে শুরু করব, লবণে চলে যাব। তো লবণের মধ্যে কি কি লবণ হয় তাদের প্রত্যেকের উদাহরণ সেগুলো আমরা দেখব। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, লবণ বা সল্ট। অ্যাসিড ক্ষার পড়ে ফেলেছি, এবার চলে আসছি লবণ। লবণ কি? আমরা আরএনএস তত্ত্ব থেকে উৎপন্ন ডেফিনিশন দেব। যে সকল যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন ছাড়া অপর ক্যাটায়ন। তো আমরা এখানে যে আয়নের লবণের ডেফিনিশনটা বলছি হচ্ছে প্রসম লবণ প্রধানত, এবং OH- আয়ন ছাড়া অপর অ্যানায়ন উৎপন্ন করে। তাদের লবণ বা নরমাল সল্ট, নরমাল লবণ, নরমাল বা প্রসম লবণ। তো লবণ বলতে আমরা প্রধানত প্রসম লবণ বা নরমাল লবণকেই বুঝি। যেমন ধরো NaCl, Na+ Cl-, কপার সালফেট, Cu2+, SO4 2-, সোডিয়াম কার্বনেট 2Na+, CO3 2-। তো প্রত্যেকটাই কিন্তু ক্যাটায়ন গুলো পেয়েছি, দেখো যে ক্যাটায়ন গুলো পেয়েছি তারা কিন্তু একটা H+ নেই, অ্যানায়ন গুলোতে OH- নেই। তো এগুলো প্রত্যেকই নরমাল লবণ বা এগুলি লবণ বলতে যেটা আমরা বুঝি সেটাই হচ্ছে এটা। তো এবার সবসময় যে H+ ছাড়া হবে বা সবসময় যে OH- ছাড়া হবে তা নয়। তো যদি H+ ছাড়া বা OH- ছাড়া হয় সেটাকে আমরা রাখলাম প্রসম লবণ বা সমিত লবণ। একটাও নাম আছে সমিত লবণ, প্রসম লবণ বা সমিত লবণ বলে তাদের আমরা নামকরণ করলাম। তো এবার এছাড়া অনেক রকমের লবণ হয়, যেমন অ্যাসিড লবণ, ক্ষার লবণ, প্রসম লবণ তো পেয়ে গেছে, তারপরে যুগ্ম লবণ, তারপরে হয় জটিল লবণ। অ্যাসিড লবণকে আবার বলা হয় হচ্ছে বায়ু লবণ। তো এইগুলো আমরা এবার ভালো করে বুঝে নেব। তো সেগুলো দেখার জন্য চলে আসে তাহলে ভাগ প্রকারভেদ। তো আমরা প্রথম পেলাম সমিত লবণ উদাহরণ পেলাম, এবার চলে যাই অ্যাসিড লবণ বা বায়ু লবণ।
শর্টে লিখব অ্যাসিড লবণ বা বায়ু লবণ কারা, যারা অবশ্যই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে লবণ জল অ্যাসিড যেহেতু, আর এদের ভাঙলে ক্যাটায়ন হবে H+ সহ অপর ক্যাটায়ন, H+ থাকবে এছাড়াও অপর ক্যাটায়ন থাকবে, যেমন সোডিয়াম থাকলো, সোডিয়াম বাইকার্বনেট, বাই লবণ নাম বলেছে, বাই মানে মাঝখানে একটা H ঢুকে আছে। আর অ্যানায়ন হচ্ছে OH- ছাড়া অপর অ্যানায়ন। ওকে, তাহলে ক্যাটায়ন হচ্ছে ক্যাটায়নে H+ পাবো, আবার ক্যাটায়নের মধ্যে H+ ছাড়াও অন্য কিছু পাবো, আর অ্যানায়নের মধ্যে OH- পাবো না, অন্য কোনো অ্যানায়ন পাবো, যেমন সোডিয়াম বাইকার্বনেট। এটাকে ভাঙলে কি কি পাবো? Na+, H+, CO3 2-, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এটা হচ্ছে একটা আমাদের অ্যাসিড লবণ বললাম, ধরো সোডিয়াম বাইফসফেট, Na2HPO4। তাহলে এখানে কি কি পাবো? 2Na+, একটা H+, ফসফেট 3-, 2Na+, H+, PO4 3-। তারপরে একটা আমরা পেতে পারি, ধরো সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইসালফেট SO4। তাহলে এখানে কি পাবো? Na+, তোমরা নিজেরাই পারবে, H+, SO4 2-। তো প্রত্যেকই এখানে দেখো ক্যাটায়ন রূপে H+ আছে, একটা আয়ন আছে প্রত্যেকটার ক্ষেত্রে। তো প্রত্যেকটাই হচ্ছে যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3 হলুদ। তাহলে আমি কি কি পাবো? ক্যালসিয়াম দুটো H+, দুটো CO3 2-। ঠিক আছে, আমরা চারটে অ্যাসিড লবণ। তাহলে অ্যাসিড লবণ কারা? যারা H+ আয়ন সহ অন্য ক্যাটায়ন উৎপন্ন করতে পারে এবং OH- আয়ন ছাড়া অন্য অ্যানায়ন। এখানে দেখো অ্যানায়নগুলোর মধ্যে কিন্তু একটাতেও OH নেই। তাহলে এরা হচ্ছে আমাদের অ্যাসিড লবণের অন্তর্ভুক্ত। তাহলে দুটো লবণ শিখে গেলাম, প্রসম লবণ বা সমিত লবণ, তারপরে শিখলাম অ্যাসিড লবণ বা বাই লবণ। এরপর চলে আসি ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় লবণ কারা? ক্ষারকীয় লবণরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল করবে, আর ক্যাটায়ন হিসেবে H+ ছাড়া কি উল্টো ডেফিনেশন, অপর ক্যাটায়ন। আর অ্যানায়নের মধ্যে OH- সহ অপর অ্যানায়ন। এরা হলো আমাদের ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় লবণরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় যেমন লবণ জল উৎপন্ন করে, ঠিক তেমনি এদের আয়ন বিয়োজন করলে ক্যাটায়ন রূপে H+ ছাড়া অপর ক্যাটায়ন আর OH- সহ অপর অ্যানায়ন আমরা পেতে পারি। যেমন বললাম, ধরো বেসিক, এদের নামের আগে বেসিক লেখা থাকবে, বেসিক কপার সালফেট। নামের আগে বেসিক, বেসিক মানে হচ্ছে ক্ষারীয়। তাহলে কপার সালফেট হলো CuSO4 আর CuOH হলো। তাহলে বেসিক কপার সালফেট, সিমিলারলি বেসিক কপার কার্বনেট, আমি বেসিক গুলো লিখছি না। তাহলে CuCO3 কার্বনেট ডট
CuOH। বেসিক কপার সালফেট পেলাম, বেসিক কপার কার্বনেট পেলাম, তারপরে ধরো বেসিক কপার ক্লোরাইড CuOHCl, CuOHCl। এটাকে ভাঙলে Cu2+, এটা তোমরা চেষ্টা করবে যাতে দুটো Cu2+ পাবো, একটা SO4, SO2 মাইনাস পাবো, দুটো OH মাইনাস পাবো। এখানেও তাই, এখানে পাবো OH মাইনাস প্লাস Cl মাইনাস। ওকে, বলো ধরো বেসিক lead nitrate, বেসিক lead nitrate, তাহলে PbOH NO3, PbOH NO3। এই উদাহরণগুলো আমরা দেখে নিলাম। এইগুলো হচ্ছে আমাদের বেসিক লবণ বা ক্ষারকীয় লবণের উদাহরণ। এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করতে পারে। আর আয়ন ভাঙলে H+ ছাড়া, এখানে যদি ভাঙি তাহলে একটা তো H+ বেরোবে না, কিন্তু অ্যানায়নে OH মাইনাস প্রত্যেকটাই থাকবে এবং অন্য একটা অ্যানায়ন থাকবে, তাই এদের নাম এরকম হলো। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম ক্ষারকীয় লবণ। এরপর হবে আমাদের যুগ্ম লবণ। নেক্সট চলে আসছি আমরা পরবর্তী যুগ্ম লবণ, বা এদের একটা নাম আছে দ্বি লবণ, বাইসল্ট। তো এখানে কতগুলো যুগ্ম লবণের ক্ষেত্রে দুটি সমিত লবণ কি হয়, তারা নির্দিষ্ট আণবিক অনুপাতে যুক্ত হয়ে একটা লবণ উৎপন্ন করে। এখানে দুটি প্রসম বা সমিত লবণ নির্দিষ্ট আণবিক অনুপাতে যুক্ত হয়ে একটি লবণ উৎপন্ন করে। লবণ একটাই উৎপন্ন করে, একটি লবণ উৎপন্ন করে। এর বৈশিষ্ট্য কি? যা কঠিন অবস্থায় স্থায়ী হলেও জলীয় দ্রবণে উপাদান, জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজন করা হয়। জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে, যদি তড়িৎ প্রবাহ পাঠায় মানে তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিয়োজিত হয়ে উপাদান লবণগুলি আয়নে বিয়োজিত হয়ে যায়। দেখা যাচ্ছে ঠিকঠাক? দেখে নিন একটু অসুবিধা হয় না? ঠিক আছে, দেখতে পাবো। লাইটটা একটু ডিস্টার্ব করছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? দুটি সমিত লবণ নির্দিষ্ট আণবিক অনুপাতে যুক্ত হয়ে একটি লবণে পরিণত হবে। যে লবণটা কঠিন অবস্থায় স্থায়ী, কিন্তু এটা যখন এটাকে জলীয় দ্রবণ দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হবে, তখন এটা উপাদান আয়নগুলোতে ভেঙে যাবে। যেমন বললাম ফটকিরি, উদাহরণ হিসেবে আসে, উদাহরণটাকে ওপরে লিখে দিচ্ছি এখানে। যেমন হলো ফটকিরি হচ্ছে পটাশিয়াম সালফেট K2SO4 ডট, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4। দেখো দুটোই কিন্তু হচ্ছে আমাদের প্রসম লবণ। আর এর ভিতরে ফটকিরির অণু দেখেছি কেমন দেখতে হয়, একটা স্বচ্ছ কেলাস, তার মধ্যে 24 অণু জল থাকে, এটাকে কেলাস জল বলে। আমরা সলিউশন বা যখন আমরা দ্রবণ করবো, মিশ্রণ এগুলো করবো, সেখানে গিয়ে কেলাস জল সম্পর্কে তোমাদের তথ্য আমি দেবো। তাহলে এটা হচ্ছে ফটকিরি।
পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 অণু জল এইগুলো মিলে ফটকিরি হিসেবে অবস্থান করে। এবার যদি বলি মোল লবণ, মোল লবণে থাকে ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট আর জল, FeSO4, NH4 অ্যামোনিয়াম সালফেট আর হচ্ছে 6 অণু জল। এটা হচ্ছে মোল লবণের সঙ্গে মোল লবণ একটা যুগ্ম লবণ বা দ্বি লবণ, দ্বি মানে দুটো আছে তোমরা দেখতে পাচ্ছ, দ্বি লবণ বা বায়ু লবণ আমরা বলতে পারি আমাদের বায়সল্ট। তো দুটো উদাহরণ পেলাম, একটা ফটকিরি, একটা হচ্ছে এরকম অসংখ্য উদাহরণ হয়। তো সেগুলোর ক্ষেত্রে আমরা তোমাদের বইতে যদি থাকে দেখবে, তো এগুলো হচ্ছে যুগ্ম লবণ বা দ্বি লবণের উদাহরণ। তো লাস্ট আমরা চলে আসি এরপর জটিল লবণ। লাস্ট আমাদের লবণের যেটা ভাগ, তাহলে আমরা কি কি বললাম? অ্যাসিড লবণ, ক্ষার লবণ, প্রশম লবণ, যুগ্ম লবণ, লাস্ট করছি আমরা জটিল লবণ। নেক্সট হচ্ছে আমাদের জটিল লবণ। তো এগুলো প্রত্যেকেই জটিল যৌগ, মনে রাখতে। জটিল লবণ অসংখ্য হয়, প্রচুর লিখে দেওয়া। যেমন বললাম, ধরো একটা উদাহরণ নিতে পারি, Na4, এটা হচ্ছে আমাদের 4টে নাইট্রোজেন। এটা মেইনলি আমাদের যখন H2S গ্যাস, সোডিয়াম নাইট্রোক্সাইড, সোডিয়াম নাইট্রোক্সাইডের সাথে H2S গ্যাসের বিক্রিয়া করে এটা থায়োসোডিয়াম নাইট্রোক্সাইড করে Na4 Fe CN NOS। এটা হলো থায়ো সোডিয়াম নাইট্রোক্সাইড। সোডিয়াম নাইট্রোক্সাইড হয় Na2 Fe CN এটা হলো সোডিয়াম নাইট্রোক্সাইড। প্রথমটা হলো সোডিয়াম নাইট্রোক্সাইড, এটা হলো থায়োসোডিয়াম নাইট্রোক্সাইড। ওকে, এছাড়া জটিল লবণের মধ্যে আমরা বলতে পারি পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 Fe CN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড। আবার পটাশিয়াম ফেরিসায়ানাইড হলে K3 Fe CN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড। তাহলে এখানে কি হচ্ছে, দুই বা ততোধিক সরল অণু পরস্পর যুক্ত হয়ে নিজের স্বাধীন সত্তা বজায় রাখে। মানে যখন সরল অণুগুলো যুক্ত হচ্ছে, প্রত্যেকের ধর্মগুলো কিন্তু এখানে প্রকাশ পাবে। তাহলে এখানে কি দুই বা ততোধিক, দুই বা তার বেশি, অনেকগুলো আছে, নামের মধ্যেও তাই আছে, দুই বা ততোধিক সরল অণু পরস্পর যুক্ত হয়ে নিজেদের স্বাধীন, প্রত্যেকের ধর্ম বজায় থাকবে, সত্তা বজায় রাখে, এবং এই লবণগুলো উৎপন্ন হয় যাকে আমরা বলছি জটিল লবণ। তো তোমাদের এগুলো একটু আউট অফ সিলেবাস, তো তাও তোমরা একটু জেনে রাখার জন্য আমি বলে দিলাম। তো এটা দেখ, তো এরপর আমরা চলে আসবো একটু কয়েকটা প্রশ্ন আলোচনা করবো। তো প্রশ্নগুলো আলোচনা করে আজকের মতো আমরা শেষ করে দেবো। তো আমাদের কিছুক্ষণ হয়েছে। তো একটা কোশ্চেন হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড আর বেরিয়াম অক্সাইড। প্রথম আমরা যে প্রশ্নে আসবো, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড আর হচ্ছে বেরিয়াম অক্সাইড, এদের মধ্যে MnO2 আর BaO2। তো এদের মধ্যে এইটা হলো আমাদের পার অক্সাইড, এটা আমরা আগে পেয়েছি। কারা যাদের মধ্যে পার অক্সাইড অক্সি বন্ধন থাকে। তো ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড আর বেরিয়াম অক্সাইডের মধ্যে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডটাকে পার অক্সাইড কেন বলে না? তো প্রশ্ন উত্তর আমার নামের মধ্যেই আছে। তো
ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের যদি আমরা গঠন দেখি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে যদি ভাবি তাহলে Mn এর গঠন এরকম হয়। এটার গঠন তো আমরা আগেই পেয়েছি। তাহলে দেখো দুটোর মধ্যে কোনটার মধ্যে পারঅক্সি বন্ধন আছে? এখানে আমাদের পারঅক্সি বন্ধন বর্তমান। এই কারণে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা আমাদের পারঅক্সাইড নয়, কারণ এখানে পারঅক্সি বন্ধন নেই। কিন্তু বেরিয়াম ডাইঅক্সাইডটা কিন্তু বেরিয়াম ডাইঅক্সাইডকে এটাকে পারঅক্সাইড বলা যায়। তাহলে এটা পারঅক্সাইড নয় কেন? তাহলে প্রশ্ন দিলে এইভাবে আমাদের স্ট্রাকচার দেখিয়ে, গঠন দেখিয়ে বলে দিতে হবে এর ভিতরে পারঅক্সি বন্ধন নেই, এর মধ্যে পারঅক্সি বন্ধন আছে, সুতরাং এটি আমাদের পারঅক্সাইড, কিন্তু MnO2 পারঅক্সাইড নয়। এরপর চলে আসি কিছু প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, গাঢ় এবং উত্তপ্ত কস্টিক সোডার দ্রবণে, প্রশ্ন মার্কে লিখছি, গাঢ় এবং উত্তপ্ত কস্টিক সোডা মানে NaOH এর দ্রবণে জিঙ্ক চূর্ণ, এই বিক্রিয়াটা আমরা একটু আগে পড়েছি, জিঙ্ক চূর্ণ যোগ করা হলো, কি ঘটবে? গাঢ় এবং উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড আমাদের কস্টিক সোডার দ্রবণে NaOH দ্রবণে যদি জিঙ্ক চূর্ণ যোগ করা হয় তাহলে কি ঘটনা ঘটবে সেটা আমাদের দেখতে হবে। তো এটা NaOH এর সাথে জিঙ্কের বিক্রিয়া, তাহলে NaOH জিঙ্ক প্লাস NaOH, জিঙ্কের সাথে আমরা যদি NaOH এর বিক্রিয়া করি, একটাকে শিখেছিলাম, উৎপন্ন হয় সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 প্লাস হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে এবং সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন হবে, সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন হবে। তাহলে গাঢ় এবং উত্তপ্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে কি উৎপন্ন হলো? সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম মোড়ক অ্যালুমিনিয়াম মোড়কে চাটনি জাতীয় পদার্থ ব্যবহার করতে নেই কেন বা খেতে নেই কেন? অ্যালুমিনিয়াম মোড়কে যদি চাটনি জাতীয় পদার্থ রাখি তাহলে সেটাকে কেন ব্যবহার করতে নেই? তো চাটনি বা এই জাতীয় যে পদার্থগুলো সেগুলোতে উৎপন্ন করতে ভিনিগার লাগে, এগুলো চাটনি জাতীয় পদার্থ মানে এর কি আছে? ভিনিগার। আমরা জানি ভিনিগার দেয়, ভিনিগার মানে ভিনিগারের প্রধান উপাদান হলো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড থাকে। তো এর ভিতরে অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, এর সঙ্গে যদি চাটনি অ্যালুমিনিয়াম ফয়েলে রাখা হয় বা অ্যালুমিনিয়াম মোড়কে রাখা হয়, সেই জন্য বলা হয় অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। তো সেখানে কি বিক্রিয়া হবে? একটা বিষাক্ত লবণ উৎপন্ন হয়, যেটা বিষক্রিয়া হতে পারে, শরীরে ক্ষতি করতে পারে। কি লবণ? অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করবে অ্যালুমিনিয়ামের সাথে, দিয়ে উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট, CH3COO হোল থ্রাইস Al, CH3COO হোল থ্রাইস Al, তার সঙ্গে উৎপন্ন করবে হাইড্রোজেন। ব্যালেন্সটা দেখিনি, হোল থ্রাইস, তাহলে এটা আমাদের দুটো দিতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট নাম লিখে দিই আমি
অ্যালুমিনিয়াম অ্যাসিটেট। তাহলে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট উৎপন্ন করলো, সেই কারণে অ্যালুমিনিয়াম পাইলে কোনো চাটনি জাতীয় খাবার না খাওয়াই স্বাস্থ্যকর। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে, তোমরা ভালো করে অবশ্যই। এক মিনিট, ঠিক আছে। এরপর চলে আসি আমাদের অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় NaOH রাখলে সেটাতে কি সমস্যা দেখা যাবে। অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড রাখলে পাত্র ক্ষয় হয়। অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় কস্টিক সোডা যদি রেখে উত্তপ্ত করি, ফোটানো হলে কি ঘটবে? কস্টিক সোডা মানে NaOH, সেটা উত্তপ্ত অবস্থায় অ্যালুমিনিয়ামের সাথে প্রতিক্রিয়া করে পাত্রটাকে খুইয়ে দেবে এবং অ্যালুমিনিয়াম সোডিয়াম যেমন পেয়েছিলাম জিঙ্কেট, সোডিয়াম অ্যালুমিনেট পাবো, আগেও পেয়েছি। তো NaOH এর সাথে অ্যালুমিনিয়াম যদি বিক্রিয়া করে তাহলে NaAlO2 প্লাস হাইড্রোজেন, তার ফলে কি হবে? পাত্রটা ক্ষয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সেই জন্য অ্যালুমিনিয়াম পাত্রে কখনোই কস্টিক সোডা দ্রবণ রেখে ফোটাতে নেই। ঠিক আছে, কারণ এখানে উৎপন্ন হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। সেই কারণে কস্টিক সোডার দ্রবণ কখনোই অ্যালুমিনিয়াম পাত্রে ফোটানো উচিত নয়। তো নেক্সট প্রশ্ন, নাইট্রিক অ্যাসিড জারণ ধর্ম দেখায় কেন? গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস। তো নাইট্রিক অ্যাসিডের এই যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5। কি করে এলো আমি আবার শিখিয়ে দিচ্ছি। হাইড্রোজেনের হলো 1, যোজ্যতা 1, তাই হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। ভালো করে শুনবি, টোটালটা হলো 0। ধরলাম নাইট্রোজেনের x, তাহলে অক্সিজেন হলো 1, নাইট্রোজেন একটা আছে তার ধরেছি x, অক্সিজেন কত -2 করে, অধাতুর ক্ষেত্রে মাইনাস যোজ্যতা, তাহলে অক্সিজেনের যোজ্যতা 2 আর অধাতু বলে -2, তাহলে -2 হলে -6। সমস্ত টোটাল জারণ সংখ্যা মোট চার্জ 0, তাহলে এখান থেকে x চলে এলো +5। তো নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন সর্বোচ্চ জারণ স্তরে থাকে। নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনটা জারণ সংখ্যা যেটা সেটা সর্বোচ্চ, মানে 5 এর বেশি হতে পারে না। তার মানে এর জারণ সংখ্যা সবসময় কমবে। উৎপন্ন করবে কি? নাইট্রোজেন গ্যাস, তাহলে 0 একা আছে মানে 0। আচ্ছা, বললাম উৎপন্ন করলে NO2, তাহলে কত হবে? -2 মানে +4। তার মানে দেখো, কখনোই অন্য কোনো যৌগে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 এর থেকে হতে পারে না। জারণ সংখ্যা সবসময় কমবে, কমা মানে জারিত হওয়া, মানে বিজারিত হওয়া। না, জারণ সংখ্যা যদি কমে যায় নিজে সব সময় বিজারিত হবে, তার মানে সে জারণ ধর্ম প্রদর্শন করবে। এছাড়াও নাইট্রিক অ্যাসিড নিজে থেকে ভেঙে গিয়ে নাইট্রিক অ্যাসিডকে যদি ভাঙি তাহলে একটা জায়মান অক্সিজেন উৎপন্ন হয়, পারমাণবিক অক্সিজেন, যেটাই জারণ ধর্ম সৃষ্টি করার প্রধান কারণ। ঠিক আছে, তাহলে এটাই হলো দুটো যুক্তি। এক হচ্ছে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি, 5 +5। কোন যৌগে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 এর থেকে বেশি হতে পারে না, তার মানে জারণ সংখ্যা সবসময় কমবে। জারণ সংখ্যা কম মানে বিজারণ হবে, মানে নিজে বিজারিত হবে। তার মানেই বোঝা যাচ্ছে সে সর্বদা উপরকে
জারিত করবে। যে নিজে বিজারিত হয়, এছাড়াও জারণ জারিত করার ক্ষমতা পাচ্ছে কোথা থেকে? নাইট্রিক অ্যাসিডের ভেতরে উত্তপ্ত, সাধারণত উত্তপ্ত উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিড হলে সে কিন্তু আমাদের তার ভিতরে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়। এই জার্মান অক্সিজেনটাই আমাদের কি করে? জার্মান অক্সিজেনটাই জারণ ধর্ম দেখায় নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে। এরপর আমরা চলে আসি হাইড্রোজেন সালফাইডের সঙ্গে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে মধ্যম গাঢ় HNO3 এ বিক্রিয়া। ছোট ছোট কিছু জিনিস বাকি আছে আমাদের, সেগুলো আমরা করছি। তো নাইট্রিক অ্যাসিডের সাথে, মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে H2S এর বিক্রিয়া, তাহলে A কি করবে? জারিত করবে, নিচে হবে বিজারিত। বিক্রিয়া খুব সহজ। H2S সঙ্গে HNO3 নিজে একে জারিত করে হাইড্রোজেনটাকে বার করে সালফারে পরিণত করবে, হলুদ বর্ণের সালফার। আর নিচে বিজারিত হবে NO2 তে, আর উপজাতি হিসাবে জল পাওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে যদি H2S নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করা হয়, তাহলে একটা হলুদ বর্ণের সালফার গ্যাস অধক্ষিপ্ত হবে। এটা অধক্ষিপ্ত মানে, আর এটা হচ্ছে নাইট্রোজেনের, এটা কেমন গ্যাস আমি আগেও বলেছি, বাদামি বর্ণের গ্যাস। এটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে। এই কারণেই আমরা এখানে কি পেলাম? H2S গ্যাস হলো একটা পচা ডিমের গন্ধযুক্ত শ্বাসরোধকারী গ্যাস, তার সঙ্গে বিক্রিয়া করে পেলাম হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হলো, আর বাদামি রঙের একটা গ্যাস নির্গত হতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো আজকে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করলাম। তার মধ্যে পেয়ে গেলাম লবণের শ্রেণীবিভাগ, অক্সাইড কি জিনিস, অক্সাইডের শ্রেণীবিভাগ। তোমাদের এই চ্যাপ্টারে বাকি বলতে দু একটা টপিক বাকি আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। যেমন অ্যান্টাসিড, খুব সহজ জিনিস। অ্যান্টাসিড কি জিনিস? অ্যান্টাসিড হচ্ছে এমন একটা পদার্থ যা আমাদের মুখেই বলে দিচ্ছি, তোমরা পড়ে নেবে। যা আমাদের শরীরে পাকস্থলীতে যদি অতিরিক্ত পরিমাণ HCl ক্ষরিত হয়, তো HClটাকে প্রশমিত করার জন্য আমরা অ্যান্টাসিড গ্রহণ করি। যেমন আমাদের অ্যান্টাসিডের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইসিলিকেট, এগুলো হচ্ছে প্রধান উপাদান। এছাড়াও বিভিন্ন রকম অ্যান্টাসিড হয়, আমরা জানি ডায়াবল হয়, জিনট্যাক হয়, র্যানট্যাক হয়, সব তোমরা লিখতে পারবে। ট্যান্ডি হয়, এখন প্রচুর ওষুধের নাম তোমরা জানো অ্যান্টাসিডের নাম। তো অ্যান্টাসিডের প্রধান কাজ হচ্ছে তোমরা অ্যান্টাসিডটা বাড়িতে পড়ে নেবে। তো আশা করি তোমাদের অ্যাসিড, ক্ষার, লবণ চ্যাপ্টারের যাবতীয় বিষয় সম্পর্কে আমি সুদীর্ঘ আলোচনা করে দিয়েছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে, সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এইটাই হচ্ছে আমাদের অ্যাসিড, ক্ষার, লবণের লাস্ট ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এর পরবর্তী ভিডিওতে আমরা ইচ্ছা আছে আমার তোমাদের দ্রবণ বা সলিউশন, সেটা নিয়ে আমি শুরু করব। তো দেখা যাক কি হয়। দ্রবণ বা কার্যক্ষমতা যে কোনো একটা দিয়ে শুরু করব। তো কেমিস্ট্রি কোশ্চেন বেশ কিছু আলোচনা করে ফেললাম, একটু ফিজিক্স নিয়ে আলোচনা করলেও কার্যক্ষমতা আছে আমাদের। আচ্ছা, এদিকে আমাদের দ্রবণ, জল, এগুলো বাকি আছে, দেখা যাক কি করি। তো যাই হোক, তোমরা ভালো করে দেখে নাও অ্যাসিড, ক্ষার, লবণের এই নিয়ে আমার 5 নম্বর ভিডিও যতদূর সম্ভব আমি আপলোড করছি, আমি করবো এটা নিয়ে। তোমরা ভালো করে দেখো, আর কোনো সমস্যা হলে কমেন্ট করবে, এটা আমি নিশ্চয়ই বলে দেওয়ার চেষ্টা করবো পরের ভিডিওতে। এই অবধি বলে আজকে আমার আলোচনা শেষ করলাম। তোমরা অবশ্যই এগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করবে, কারণ অনেক সমীকরণ তো করলাম, এগুলো কিন্তু লিখে অভ্যাস করতে হবে। যতটা বুঝতে হবে তার সঙ্গে লিখে লিখে অভ্যাস করে আয়ত্তে আনতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই।
তো প্র্যাকটিসই একমাত্র উপায় এটাকে মেমোরাইজ করার জন্য, মনে রাখার জন্য। তো এখন যেহেতু তোমাদের লকডাউনে বাড়িতে আছো সবাই, তো তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব প্র্যাকটিসের মধ্যে থাকা। কারণ এখন স্কুল খুলতে, কবে স্কুল খুলবে আমরা জানি না, তো ততদিন আমাদের বাড়িতেই পড়াশোনা করতে হবে। তো সময়টাকে ভালো করে কাজে লাগা এবং রেডি করে ফেলা। আর যেগুলো আমি আউট অফ সিলেবাস পড়িয়েছি এখন থেকে একটু শিখে রাখার চেষ্টা করো, তাহলে পরবর্তী 11-12 ক্লাসে গিয়ে এগুলো তোমাদের আবার থাকবে। তো বেসিক যদি আইডিয়া থাকে তাহলে তোমাদের সেখানে পড়তে সুবিধা হবে। সেই কথা মাথায় রেখেই ক্লাস 10-এ গিয়ে আমাদের অ্যাসিডের বেশ কিছু জিনিস আছে, সেই কথা মাথায় রেখে আমি এগুলো পড়িয়ে দিয়েছি। তো এগুলো তোমরা ভালো করে দেখো। আর পরের ভিডিওতে আমি দেখি কোনটা নিয়ে আলোচনা শুরু করা যায়। তার আগে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে তৈরি করে নাও। ঠিক আছে, এই অবধি আজকে থাকবে।